হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা আবার পড়াতে আসছি যেটা আমরা দশম শ্রেণীতে শুরু করেছিলাম, বিজ্ঞানের যে নতুন চ্যাপ্টারটা চলতড়িৎ। তো আগের ক্লাসে আমরা ওই চলতড়িৎ যে চ্যাপ্টারটার বিষয়বস্তুগুলোকে ভাগ করেছি। স্থির তড়িতের কিছু, চলতড়িৎ অর্থাৎ অ্যাকচুয়ালি প্রবাহ তড়িতের কিছু রয়েছে। তো তড়িৎ হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেখানে কিছু আমরা তড়িৎ আধানের চলাচল নিয়ে বা আধানের কাজ কারবার নিয়ে আলোচনাটা করব, যার মধ্যে একটা শাখাতে আমরা স্থির আধানের যে অবস্থান নিয়ে আমরা আলোচনাটা করব। তো এই যে শ্রেণী বিভাগগুলো বা এর সম্পর্কিত ভৌত রাশিগুলোর আলোচনাটা আমরা কোনগুলো করব সেটা আমরা আগের ক্লাসে দেখে নিয়েছি। তো আজকের ক্লাসে আমরা বিজ্ঞানের যে চ্যাপ্টারটার মূল বিষয়বস্তুতে যেটা আমাদের সিলেবাসে রয়েছে সেটা আমরা আজকের আলোচনাটা করব, যেখানে আজকে আমরা আলোচনাটা করব যে আধান প্রকৃতপক্ষে কি, কিংবা ওই আধানের যে আবিষ্কারটার যে ছোট্ট একটা ইতিহাস আমরা বলেছিলাম, যে যেখানে ঘর্ষণ করলে বিভিন্ন বস্তুগুলোকে আমরা দেখেছি যে তাদের মধ্যে আকর্ষণ করার ক্ষমতা জন্মায়। তো সেই আধানের যে একটা ইতিহাস, সঙ্গে সঙ্গে আধানগুলোর আকর্ষণ বিকর্ষণ বল এবং তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে আমরা একটা বিষয় নিয়ে আসছি, যে প্রথম আলোচনার বিষয় হিসাবে যেটা রেখেছি আমরা হচ্ছে আধান। তো আমরা বিভিন্ন বস্তুকে যে দেখেছিলাম ঘর্ষণ করলে আকর্ষণ করার বা বিকর্ষণ করার ক্ষমতাটা জন্মায়, তার মূল কারণ কি না, বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি এর ধারণাটা দিয়েছিলেন যে আধানের জন্যই কিন্তু এটা হয়। তিনি দু প্রকার আধানের কথা বলেছিলেন, এক প্রকার হচ্ছে কি যে ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ, আর একটা হচ্ছে ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ। এখন দুটো বস্তুকে ঘর্ষণ করলে আধানের আবির্ভাব ঘটে। তো কি করে আধানের আবির্ভাব ঘটে সে ব্যাপারে কিন্তু বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কিছু বলেননি। তিনি বলেছিলেন যে ঘর্ষণ করলে দু প্রকার আধানের উৎপত্তি ঘটে এবং তাদের মধ্যেই তাদের পারস্পরিক বিকর্ষণ বা আকর্ষণ বলগুলো ঘটতে দেখা যায়। তো এখন তাহলে আধান হচ্ছে কি প্রকৃতপক্ষে, আজকে আমরা যেটা জেনেছি আধানও হচ্ছে বস্তুর একটা ধর্ম। বস্তুর একটা ধর্ম যেমন কি ভর হচ্ছে বস্তুর একটা মৌলিক ধর্ম, আধানও কিন্তু বস্তুর একটা যে ধর্ম, এটা একটা মৌলিক ধর্ম। তাহলে ভরের যেমন এক ভর, কোনো বস্তুর ভর একটা রয়েছে, আমরা যেমন সেটাকে ভরটাকে একটা ভৌত রাশি হিসাবে মৌলিক ধর্ম হিসাবে জানি, আধানকেও আমরা বললাম যে এটা একটা মৌলিক ধর্ম। এবং এই আধান কিন্তু বিচ্ছিন্ন কোনোভাবে থাকতে পারে না, ভরের সঙ্গে ও কিন্তু থাকে। তো এখন ওই আধান প্রকৃতপক্ষে আমরা জেনেছি যে ঘর্ষণ করলে কেন আধানগ্রস্ত হয়, তার কারণটা আমরা যে পরমাণুগুলোর যে গঠন থেকে আমরা জেনেছি, তার নিউক্লিয়াস আর ইলেকট্রন দিয়ে তৈরি। ঘর্ষণ করলে কি হয়, ইলেকট্রনগুলো কোনোটা থেকে যদি চলে যায়, কোনো পদার্থ থেকে ইলেকট্রন চলে যায়, তাহলে সেই বস্তুটা কিন্তু হয়ে পড়ে পজিটিভ আধানগ্রস্ত বস্তু। অপরপক্ষে ইলেকট্রনটা যে বস্তুতে চলে যায় সেটা হয়ে যাবে নেগেটিভ আধানগ্রস্ত বস্তু। তো এইভাবে আধানের যে সৃষ্টির কারণটা প্রকৃতপক্ষে ঘর্ষণের জন্য হয়ে থাকে সেটা আমরা জানি। তো এই আধানের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই আধান কিন্তু আমরা দেখতে পেলাম, আধান যখন উৎপত্তি ঘটে ইলেকট্রনটা চলে গেলে কিংবা ইলেকট্রনটা কেউ গ্রহণ করলে হয়ে থাকে। তাহলে এই ইলেকট্রনের যে ক্ষুদ্রতম আধানের মান, সেটাই কিন্তু হবে আধানের ক্ষুদ্রতম একক। সেটাকেই বলা হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন। অর্থাৎ আধান কিন্তু যে কোনো পরিমাণে কিন্তু কোনো একটা বস্তু থেকে কোনো একটা বস্তুতে যেতে পারে না, একটা নির্দিষ্ট ক্ষুদ্রতম মান রয়েছে, সেটাকেই বলা হচ্ছে আধানের যে কিছু বৈশিষ্ট্য। তাহলে আধান সম্পর্কে আলোচনাতে আধান যে একটা মৌলিক ধর্ম জানলাম, এবং ওই আধানের কিছু বৈশিষ্ট্যগুলো কি বললাম, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে আধান কিন্তু যে কোয়ান্টাইজড কথাটার অর্থ আমরা বুঝলাম যে একটা ক্ষুদ্রতম তার মান রয়েছে, সেই ক্ষুদ্রতম মানের গুণিতক হারে কোনো বস্তুতে সঞ্চালিত হবে কিংবা কোনো বস্তুতে থেকে চলে যাবে। তো এইটা হচ্ছে যেমন কোয়ান্টাইজড, ওর একটা বৈশিষ্ট্য রয়েছে। আধানের একটা ক্ষুদ্রতম একক, সেটা আমরা আসছি। আধানের এককে যাওয়ার আগে আধানের আর কিছু বৈশিষ্ট্যগুলোর মধ্যে আধান কিন্তু সংরক্ষিত থাকে। যেমনভাবে কোনো একটা বস্তু থেকে ইলেকট্রন চলে গেলে সেই সংখ্যাটা সংরক্ষিত থাকে, সেই রকম আধান কিন্তু একটা সংরক্ষিত থাকে। অর্থাৎ
যে কোনো একটা জায়গায় আধান কিন্তু হারিয়ে যাবে না, কোনো জায়গা থেকে যদি চলে যায় কোনো এই সংখ্যক ইলেকট্রন, সেখানে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় তাকে পাওয়া যাবে। অর্থাৎ কোনো একটা বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে আধান কিন্তু যে সংরক্ষিত থাকবে, সংরক্ষিত থাকবে। কোনো বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে আমরা এটা বুঝতে সুবিধা হবে, কেন অবিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রেও কিন্তু আধান কনজার্ভ, কিন্তু সেটাকে আমাদের বুঝতে অসুবিধা হবে। তো কোনো বিচ্ছিন্ন সংস্থায় আধান কিন্তু কনজার্ভ, এটা আমরা সবসময় ধরে নেব। আর কি, যে আধানের যে এই ক্ষুদ্রতম মানটা কোয়ান্টাইজড হলেও কি আছে, আধান কিন্তু একটা প্রচুর পরিমাণে যখন থাকে কোনো জায়গায়, সেখানে কিন্তু আমরা কন্টিনিউয়াস সেই আধানটাকে আমরা ধরে নিতে পারি। তো এখন ওই আধানের যে নামকরণ করেছিলেন আমরা জানি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এবং আধানের পরবর্তীকালে মানগুলো, এককগুলো, বিভিন্ন এককে আধানের যে মানগুলো নির্ণীত হয়েছে সেইগুলো আমরা একটা জেনে নেওয়ার চেষ্টা করি। তো আধানের যে এসআই পদ্ধতিতে ক্ষুদ্রতম মান, একটা ইলেকট্রনের যে ক্ষুদ্রতম আধানের মানটা, সেটাই হচ্ছে আধানের একক, এবং সেটার মান কত 1.6 ইন্টু বা 602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটাই হচ্ছে আধানের ক্ষুদ্রতম মান এসআই পদ্ধতি। আর সিজিএস পদ্ধতিতে আমরা তো জানি, সিজিএস পদ্ধতিতে আধানের ইলেকট্রনের আধানের মান 4.8 ইন্টু 10⁻10 ইএসই। তো এইগুলো হচ্ছে আধানের যে মান, আধানের এই মানটা আমরা সিজিএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে যে বলছি, এই যে কুলম্ব, আধানের একক কি তাহলে? আধানের মান তো গেল, আধানের যে একক, এই যে আধানের একক আমরা সিজিএস পদ্ধতিতে লিখেছি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে, আর একটা রয়েছে কুলম্ব এসআই পদ্ধতিতে। এখন এই আধানের একক, এই কুলম্ব কিন্তু একটা বৃহৎ পরিমাণের আধানকে বোঝায়। এই এক কুলম্ব আধানের যে সংজ্ঞা, এক কুলম্ব আধান কাকে বলে, তো সেইটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। একটা ইলেকট্রনের আধানের মান 10⁻⁻19, অর্থাৎ এক কুলম্ব আধান হতে গেলে এত সংখ্যক ইলেকট্রন, কত সংখ্যক ইলেকট্রনকে জমা হতে হবে। অর্থাৎ এই কুলম্ব একটা বড় একক আধানের ক্ষেত্রে, এবং এই কুলম্ব এককটা কিন্তু কি করে নির্ণীত হয়েছে আমরা সেটা জানবো। যে আধানগুলো যে পরস্পরের মধ্যে একটা বিকর্ষণ বা আকর্ষণ বল কাজ করে যাদের মধ্যে, সেই বলের ধারণা থেকে পরোক্ষভাবে কিন্তু কুলম্বের যে সংজ্ঞাটা কিন্তু নির্মিত হয়েছে। এক কুলম্ব কাকে বলে, আধানের একক যে কুলম্ব, এই কুলম্বর যে সংজ্ঞাটা কিন্তু নির্ণীত হয়েছে বিভিন্নভাবে, কিন্তু আমরা এই কুলম্বের সংজ্ঞাটাকে নির্ণয় করে থাকি। সেটা যে বল থেকে, বলের ধারণা থেকে, অর্থাৎ কুলম্বীয় আকর্ষণ বিকর্ষণ বলের ধারণা থেকে, যে এমন দুটো এক কুলম্ব আধান হবে সেই পরিমাণ আধান যাদেরকে সমান পরিমাণে একক 1 মিটার দূরত্বে রাখলে তারা হচ্ছে 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করবে পরস্পরের মধ্যে। তো আমরা এই কুলম্বের সংজ্ঞাতে যাওয়ার আগে বা কুলম্বের সম্পর্কিত বলের সংজ্ঞা থেকে যেমন কুলম্বর যে সংজ্ঞাটা নির্ণীত হয়েছে, তেমনিভাবে তড়িতের যে চুম্বকীয় ফল থেকে, তড়িতের যে চুম্বকীয় ফল, আমরা যে তড়িৎ বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে যখন আমরা দেখব যে তড়িৎ প্রবাহ তড়িতের চুম্বকীয় ফলটাকে প্রদর্শন করে, সেই ফলের ঘটনা থেকে পরোক্ষভাবে কিন্তু কুলম্বের সংজ্ঞাটা আবার নির্ণীত হয়েছে। কিংবা হচ্ছে তড়িৎ প্রবাহের যে রাসায়নিক যে ফল, তড়িৎ প্রবাহ পাঠালে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালে আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণ ঘটে, ক্যাথোডে হচ্ছে যে ধাতব আয়নগুলো জমা হতে থাকে, সেই ধারণা থেকে, অর্থাৎ তড়িতের রাসায়নিক ফল থেকেও, তড়িতের যে রাসায়নিক ফল সেই থেকেও কিন্তু আমরা কুলম্বের সংজ্ঞাটাও কিন্তু নির্ণীত হয়েছে। সেই এক কুলম্ব আধান কাকে বলবো না, এক কুলম্ব আধান হচ্ছে সেই পরিমাণ আধান, অর্থাৎ যে পরিমাণ আধান 1 সেকেন্ডে চালনা করলে যে পরিমাণ তড়িতের ফলে, যে যদি সিলভার নাইট্রেট একটা দ্রবণ নিয়ে থাকি, তার যে দ্রবণের মধ্যে সিলভার প্লেট ডুবিয়ে রেখে যদি আমরা তড়িৎ চালনা করি ক্যাথোড হিসাবে, সেই ক্যাথোডে যে পরিমাণ তড়িৎ চালনা করলে 1 সেকেন্ডে 1118 গ্রাম যে সিলভার জমা হবে, সেই ধারণা থেকেও কিন্তু আমরা তড়িতের রাসায়নিক ফল থেকেও কিন্তু এক কুলম্বের সংজ্ঞাটা কিন্তু আমরা নির্ণয় করে থাকি। তো এই বিষয়গুলোতে আমরা যাচ্ছি না। এখন তড়িতের যে কুলম্বের সংজ্ঞাটা আমরা বল থেকে কেবলমাত্র আমাদের ক্লাস
টেনের উপযোগী করে আমরা যে তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল থেকে কিন্তু যে কুলম্বের সংজ্ঞাটা কিন্তু আমরা জানবো। তো আধানের সম্পর্কে জানার পরে আধান যে পদার্থের একটা মৌলিক ধর্ম যেটা ভরের সঙ্গে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ ভর আর আধানকে কিন্তু পৃথক করা যাবে। যেমনভাবে কোনো মানুষের জ্বর হয়েছে, যদি বলা হয় কোনো মানুষের জ্বর হয়েছে, সেই জ্বরটা ওই মানুষের কোথায় রয়েছে, সেই জ্বরটাকে কি টেনে বের করে নেওয়া যাবে না। ওই জ্বর হয়েছে মানে কি মানুষের শরীরের মধ্যেই একটা প্রপার্টি রয়েছে, যেই প্রপার্টিটা উষ্ণতা সৃষ্টি করছে। তাহলে আধানও ঠিক সেই রকম একটা এমন ধর্ম যেটা ভরের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা প্রপার্টি, যেটা কিছু ধর্ম প্রদর্শন করে। তো এইভাবে আমরা আধান সম্পর্কে, আধানের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে, বৈশিষ্ট্যগুলো আমরা সম্পর্কে, তার মান, তার একক সম্পর্কে আমরা কিছুটা ধারণা লাভ করলাম। আর তারপরের বিষয় যেটা চলে এসেছি এই ক্লাসের, যেটা আলোচনার বিষয় হিসাবে দেওয়া রয়েছে আমাদের সিলেবাসে, সেটা হচ্ছে কি যে কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বল, কুলম্ব সূত্র। আমরা যে দেখেছি যে একই জাতীয় আধানগুলো, সমজাতীয় আধানগুলো, এটা আধানের একটা বৈশিষ্ট্যের মধ্যে যে সমজাতীয় আধানগুলো পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, আর বিষমজাতীয় আধানগুলো পরস্পরকে কি করে না হচ্ছে আকর্ষণ করে। অর্থাৎ এই যে আকর্ষণ বিকর্ষণ করে, সেই আকর্ষণ বিকর্ষণের বলের যে মানটা বিজ্ঞানী কুলম্ব নির্ণয় করেছিলেন, এবং সেই জন্য সেই যে নির্ণীত বলের সূত্রটাকে কুলম্বের সূত্র বলেও বলা হয়। তো বিজ্ঞানী কুলম্ব কিন্তু যখন এই যে আধান সম্পর্কিত ওই কুলম্বের সূত্রটা নির্ণয় করেছিলেন, তখন কিন্তু আমরা জানবো এটা ছিল 1785 খ্রিস্টাব্দ। তিনি একজন যে সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, যে মিলিটারি ডিপার্টমেন্টের, তিনি টরশন যে ব্যালেন্স তৈরি করার মধ্য দিয়ে এবং সূক্ষ্ম যে স্থির তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বলটা তিনি নির্ণয় করেছিলেন, এবং তার নির্ণয় করার পেছনের ইতিহাসটা আমরা উঁচু ক্লাসে উঠলে জানবো। তো তার সূত্রটা কি ছিল? তার সূত্রটা কি ছিল? দুটো স্থির তড়িৎ আধান যদি স্থির থাকে, যদি দুটো স্থির তড়িৎ আধান অর্থাৎ বিন্দু আধান, তাহলে এই কুলম্ব সূত্রটা হতে গেলে আমাদেরকে একটা কন্ডিশন ধরে নিতে হবে যে বিন্দু আধান হতে হবে আর তারা স্থির থাকতে হবে, স্থির আধান। তাহলে দুটো বিন্দু আধান স্থির অবস্থায় থাকলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হয়, সেই বিকর্ষণ বলের মানটা কি হবে? তাদের যে আধান, আমরা যদি দুটো বস্তু, এইখানে একটা বস্তু যাতে আধান রয়েছে Q1, এইখানে একটা বস্তু রয়েছে যেটা আধান রয়েছে Q2 বস্তু, তো এইখানে তাদের মধ্যে যে আধান জন্য যে বিকর্ষণ, যদি সমজাতীয় আধান হয়ে থাকে বিকর্ষণ, আর যদি বিষমজাতীয় হয়ে থাকে আকর্ষণ বল কাজ করবে। এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কি না, তাদের যে আধানের গুণফলের সমানুপাতিক, আর তাদের মধ্যবর্তী যে দূরত্ব যদি r বলে থাকি, সেই r এর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইটাই হচ্ছে কুলম্বের সূত্র। কি বলছে? দুটো বিন্দু স্থির তড়িৎ বিন্দু আধান বা দুটো স্থির বিন্দু আধান একটা নির্দিষ্ট দূরত্বে r দূরত্বে থাকলে তাদের মধ্যের যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা তাদের যে আধানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই সূত্রটাকে এটা আমরা যদি গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে কি পাচ্ছি? Q1 Q2/r², এবং এটার একটা ধ্রুবকটাকে আমরা বলি k × Q1 Q2/r²। এই k হচ্ছে একটা ধ্রুবক, ভেদ ধ্রুবক, যার মানটা কিন্তু এই আধান যেখানে রয়েছে তার মাঝের মাধ্যমের উপর কিন্তু নির্ভর করে। এই যে আধান k, এই যে ধ্রুবক k বললাম, এইটার মান কিন্তু এর মান মাধ্যমের উপর নির্ভর করে। অর্থাৎ আধান দুটোকে যে মাধ্যমে রাখা আছে, অর্থাৎ আমি যদি বলছি এই দুটো আধানকে বায়ুতে রাখলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, এই আধান দুটোকে যদি আমি জলের মধ্যে ডুবিয়ে দিই তখন কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের মানটা আবার পরিবর্তিত হবে। অর্থাৎ ওই মাধ্যমের মধ্যে কিন্তু এই কেটাকে বলা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যর, এটা একটা ধ্রুবক। এই ধ্রুবকটা মান আমরা দেখব সিজিএস পদ্ধতিতে হচ্ছে 1, আর এসআই পদ্ধতিতে এটা যেমন একটা মাধ্যমের উপর নির্ভর করে, তেমনি এককের উপর বিভিন্ন পদ্ধতির উপরও নির্ভর করে। এর মানটা আবার বিভিন্ন পদ্ধতি অর্থাৎ পরিমাপের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে পদ্ধতির উপরও নির্ভর করে। অর্থাৎ পরিমাপের পদ্ধতিগুলো কি কি?
এসআই পদ্ধতি আর সিজিএস পদ্ধতি, এই পদ্ধতির উপরও কিন্তু এই যে কে এর মানটা নির্ভর করে। এই কে এর মানটা আমরা এসআই পদ্ধতিতে দেখব। এসআই পদ্ধতিতে কে এর মান কত না 1/4 পাই এপসাইলন জিরো। এই এপসাইলন জিরোটাকে আমরা বলা হচ্ছে যে তড়িৎ ভেদ্যতা। তড়িৎ ভেদ্যতা এখন এর একটা মান আছে এবং এই রাশিটারও একটা টোটাল মান আছে। এই মানগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে, এর মানটা কত, এর এককটা কত। তো আমাদের অত বেশিতে আমরা যাচ্ছি না। এই যে কুলম্বের সূত্রটা কি এবং তার গাণিতিক সূত্রটা কি, এবং কুলম্ব সূত্র প্রযুক্ত হতে গেলে দুটো কন্ডিশন কিন্তু আমাদেরকে, দুটো স্থির বিন্দু আধান হতে হবে, বিন্দু আধান। তো এখন বিন্দু মানে কি, তার কোনো আকার আয়তন কিছুই নেই, তাহলে সেই রকম একটা জায়গায় একটা আধান থাকবে কি করে? আমরা যদি একটা ইলেকট্রনেরও কথা বলি, সেটা থাকতে গেলে তো একটা জায়গা দরকার। তাহলে কোনো আধানগ্রস্ত বস্তুকে আমরা বিন্দু ধরতে পারি না বাস্তবে। কিন্তু সেটা কখন বিন্দু ধরতে পারবো? যদি ওই বস্তুটা অনেক দূরে থাকে, দুটো বস্তু, আধানগ্রস্ত বস্তু যদি অনেক দূরে দূরে থাকে, অর্থাৎ তাদের যে ফিজিক্যাল ডাইমেনশন, অর্থাৎ তাদের নিজস্ব যে একটা ব্যাসার্ধ যদি বলি, তার তুলনায় তাদের মাঝের যে দূরত্বের যে সেটা যদি অনেক বড় হয়ে থাকে, তখন আমরা সেই বড় বস্তুটাকেও একটা বিন্দু ধরে নিতে পারি। যেমন কি আমরা নিজেদের যে দেখছি আমরা এত বড়, কিন্তু আমরা যদি 1 কিলোমিটার দূর থেকে আমাকে কেউ দেখে, তখন আমাকে একটা ছোট বিন্দুর মতো মনে হবে, অর্থাৎ ছোট অনেক মনে হবে। অর্থাৎ বলতে চাইছি যে আমাদের যে আধানগ্রস্ত বস্তুগুলোর যদি অবস্থান অনেক দূরে হয় তাদের আকারের তুলনায়, তখন তাদেরকে আমরা বিন্দু আধান বলে ধরে নিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এই যে সূত্রটা আমরা যেটা জানলাম এসআই পদ্ধতিতে এর রূপটা, আর সিজিএস পদ্ধতিতে কে এর মানটা হতো 1। তাহলে সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতিতে সূত্রটার রূপান্তরিত ঘটে যাচ্ছে। সে যাই ঘটুক না কেন, সূত্রটার যে আকৃতি কিন্তু অনেকটা আমাদের পরিচিত। আরও একটা সূত্র যেটা আমরা পড়ে এসেছি বিজ্ঞানে, যে মহাকর্ষ সূত্রের মতোই কিন্তু দেখতে লাগছে নয়? আমরা মহাকর্ষ সূত্র কি বলেছি, দুটো যে ভর, তাদের একটার ভর একটা m1, একটার যদি m2 ভরের দুটো বস্তু থাকে মহাবিশ্বে, তাদের মাঝের দূরত্ব যদি r হয়, সেই দুটো বস্তুর মধ্যে একটা যে আকর্ষণ মহাকর্ষীয় বল কাজ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা কাজ করে, সেটার মান আমরা জানি g × m1 m2/r²। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা মহাকর্ষ সূত্র পড়েছি, এই সূত্রের সঙ্গে একটা যে মিল আমরা খুঁজে পাচ্ছি, তার আকৃতিগত মিল খুঁজে পাচ্ছি। অর্থাৎ এখানেও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই সূত্রগুলোকে বলা হচ্ছে ইনভার্স স্কয়ার ল। কিন্তু এই সূত্রটার সঙ্গে এই সূত্রের একটা পার্থক্য কি হবে, যদি এখানে কিন্তু বলটা আকর্ষণ হতে পারে আবার বিকর্ষণও হতে পারে, কিন্তু মহাকর্ষ সূত্রে সর্বদাই কিন্তু আকর্ষণ বল, এটা আমরা জানি। তো এইরকম ভাবে আমরা মহাকর্ষ চ্যাপ্টারে যেগুলো পড়ে এসেছি তার সঙ্গে একটা মিল খুঁজে পাচ্ছি। তো এই সমস্ত বলগুলো প্রকৃতপক্ষে কিন্তু একটা সেন্ট্রাল ফোর্স বলে বলা হয়। অর্থাৎ আমরা কুলম্ব সূত্র এবং মহাকর্ষ সূত্রের কিছু মিল অমিলের কথা বললাম। তো অমিলের মধ্যে আরও একটা জিনিস স্পষ্ট, যে এই যে স্থির তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বলটা কিন্তু অবজারভেবল, অর্থাৎ আমরা আমাদের বাস্তব জগতে পর্যবেক্ষণ করতে পারি। কিন্তু মহাকর্ষ বলটার মানটা এতটাই কম, একে পর্যবেক্ষণ করা অত সহজ না, অর্থাৎ খুব ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ এর মানটা অনেক কম। কারণ বুঝতেই পারছো যে মহাকর্ষ বলের ক্ষেত্রে যে মহাকর্ষ ধ্রুবকের জিনিসটা আমরা পড়ে এসেছি, জি এর মান কিন্তু তোমরা যদি খেয়াল করে দেখো, এর মানটা কিন্তু অনেক কম। মান কত? এসআই পদ্ধতিতে আমরা জানি 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তো এটা অনেক কম। আর অপরপক্ষে আমরা এসআই পদ্ধতিতে এই যে রাশিমালাটার মান যদি আমরা দেখি, এর মান কিন্তু 9 × 10⁹, এবং এককটা কি হবে? নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এর এককটা হবে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো এক্ষেত্রে এই মানটা অনেক পজিটিভ, অনেক বেশি, কিন্তু এখানে এই মানটা যেহেতু মাইনাস সাইনে রয়েছে এবং এর মানটা কিন্তু অত্যন্ত কম। তো এই রকম ভাবে আমরা আজকের
কুলম্ব সূত্র, যেটা স্থির তড়িৎ বিজ্ঞানের একটা প্রধান বিষয়, যেটা নিয়ে আমরা উঁচু ক্লাসে আরো আলোচনা করব, কিংবা স্থির তড়িতের আরো যে ভৌত বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এই দশম শ্রেণীতে আলোচনা নেই। উঁচু ক্লাসে বিজ্ঞান নিয়ে পড়লে তোমরা সেই স্থির তড়িৎ আধান যে একটা বিজ্ঞানের শাখা যেখানে হয়ে যাবে, সেখানে আরো অনেক কিছু জিনিস তোমরা নতুন জানতে পারবে। তো এইবারে আমাদের আজকের সিলেবাসের যে বিষয় যেটা আমরা একটা বলবো, আলোচনা করব বলেছিলাম, সেটা কি, যে সেটা হচ্ছে বিভব এবং অর্থাৎ তড়িৎ বিভব এবং বিভব প্রভেদ। এই বিষয়টা হচ্ছে আমাদের আজকের আলোচনার 3 নম্বর বিষয়। বিভব অর্থাৎ তড়িৎ বিভব, তড়িৎ বিভব জিনিসটা কি, কিংবা বিভব প্রভেদ জিনিসটা কি, এইটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো এখন তড়িৎ বিভব হচ্ছে কিন্তু একটা এমন অবস্থা, যেই অবস্থাটা ঠিক করে দেয় যে ওই বস্তুটা অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না তড়িৎ নেবে। তাহলে তড়িৎ বিভব হচ্ছে একটা অবস্থা যেটা স্থির করে দেয় যে কোনো আধানগ্রস্ত বস্তু অপর কোনো আধানগ্রস্ত বস্তুকে তড়িৎ দেবে না নেবে। তো এখন এইরকম যে আধানগ্রস্ত বস্তুগুলোকে, তড়িৎ বিভবগ্রস্ত বস্তুগুলোকে আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে উচ্চ বিভব, উচ্চ বিভব বলে বলতে পারি, আর একটা হচ্ছে নিম্ন বিভব। অর্থাৎ যেখানে যে উচ্চ বিভব হচ্ছে সেই ধরনের বস্তু যে বস্তুটা যে শক্তির জন্য কি করবে, অন্য কোনো বস্তুকে আধান সাপ্লাই করতে পারে। কোন কোন বস্তুগুলোকে উচ্চ বিভবগ্রস্ত বস্তু বলা হবে? যেখানে একাধিক পজিটিভ আধানের অস্তিত্ব জমা রয়েছে, অর্থাৎ সেখানে তাকে বলা হবে উচ্চ বিভবগ্রস্ত বস্তু। কিংবা এই উচ্চ বিভবগ্রস্ত বস্তু আর একটাতে যেখানে অত্যাধিক ঋণাত্মক আধান কণা জমা রয়েছে, অর্থাৎ ইলেকট্রনের এখানে অভাব রয়েছে, এখানে ইলেকট্রন সঞ্চয় রয়েছে, ইলেকট্রন এখানে স্থির রয়েছে। তাহলে এই যে অবস্থায় থাকা বস্তুগুলোকে আমরা বলবো নিম্ন বিভবে থাকা বস্তু। তো উচ্চ বিভব আর নিম্ন বিভব কিন্তু একটা তুলনামূলক ব্যাপার। এইখানে শুধু নেগেটিভ আধানগ্রস্ত বস্তু হলেই যে সে নিম্ন বিভব হয়ে যাবে তা নয়। যদি আমরা দুটো নেগেটিভ বস্তুর কথা বলি, তাহলে এই দুটোর মধ্যে আবার কে উচ্চ বিভব কে নিম্ন বিভব। তাহলে দুটো নেগেটিভ বিভব যদি বস্তু থাকে, কিংবা ধর আরো একটা পজিটিভ আধানগ্রস্ত বস্তুর কথা আমি বলছি, তাহলে দুটো পজিটিভ আধানগ্রস্ত বস্তুর কথা যদি বলা হয়, যেখানে বেশি পজিটিভ আধান জমা আছে সেটা এদের মধ্যে উচ্চ, কিংবা একটা পজিটিভ এবং একটা নেগেটিভের মধ্যে এটা আবার উচ্চ, আবার দুটো নেগেটিভের মধ্যে এইটাতে কম নেগেটিভ আধান জমা আছে এটা আবার উচ্চ, এটা আবার নিম্ন। তাহলে উচ্চ বিভব বা নিম্ন বিভব আধানগ্রস্ত বস্তু বলতে বুঝতে পারছো যেখানে আধানগুলো কি প্রকৃতির আধান রয়েছে সেই প্রকৃতির উপর নির্ভর করে আমরা বা তুলনা করে আমরা বলতে পারি উচ্চ বিভব বা নিম্ন বিভব। তাহলে এই উচ্চ বিভবে থাকা বা নিম্ন বিভবে থাকা মানে কি, তার একটা এমন শক্তি রয়েছে যেই শক্তির জন্য সে কিন্তু অন্য কাউকে সে আধান দিতে পারে বা কারো কাছ থেকে নিতে পারে। অর্থাৎ এই বিভব মানে প্রকৃতপক্ষে একটা শক্তি, এটা কিন্তু যেমন একটা অবস্থাকে বোঝাচ্ছে, এই উচ্চ বিভব বা নিম্ন বিভব কিন্তু প্রকৃতপক্ষে একটা তার মধ্যে থাকা শক্তিকে বোঝাচ্ছে। তো এখন এই বিভবের সংজ্ঞাটা বা বিভবটাকে আমরা কি করে সংজ্ঞায়িত করব? তড়িৎ বিভব কাকে বলে? এই তড়িৎ বিভবের বা যে কোনো বিভবকে আমরা জানার জন্য নিশ্চয়ই একটা ভৌত রাশির এখানে আমরা অবতারণা করব। তড়িৎ বিভব বিষয়টাকে স্পষ্ট করে ধারণা লাভ করার জন্য এই তড়িৎ বিভব সম্পর্কিত যে একটা ভৌত রাশি আমরা বলবো ভোল্ট। ভোল্ট হচ্ছে এই তড়িৎ বিভব সম্পর্কিত একটা ভৌত রাশির ধারণা আমরা নিয়ে আসবো। এই 1 ভোল্ট কাকে বলা হচ্ছে? অর্থাৎ অসীম দূরত্ব থেকে যেখানটার আমরা যে বিভবটাকে শূন্য বিভব ধরছি, সেই শূন্য বিভবের কোনো জায়গা থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে কোনো জায়গায় আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেই কার্যের মানটাকে বলা হবে ওই বিন্দুর বিভব। অর্থাৎ আমাদের এখানে ধরো কোনো একটা আধানগ্রস্ত বস্তু রয়েছে, এই আধানগ্রস্ত বস্তুর কাছে অসীম দূরত্ব থেকে একটা আধানকে আনতে, একক পজিটিভ আধানকে আনতে যে কার্যটা করতে হবে তাকেই বলা হচ্ছে 1 ভোল্ট। অর্থাৎ ভোল্ট প্রকৃতপক্ষে একটা কার্য বাই আধান। তাহলে বিভব, এই যে বিভবের যে সংজ্ঞা একক হিসাবে ভোল্ট বলছে, 1 ভোল্ট সমান কি না, যে কার্য বাই আধান।
অর্থাৎ কি, আমরা যদি কোনো একটা জায়গায় কিউ আধানকে, পজিটিভ কিউ আধানকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে আমাদের যদি ডব্লিউ কার্য করতে হয়, তাহলে এই যে বিভব বা ভোল্ট বলবো বা বিভবটাকে বলবো, বিভব সমান কি, এই যে কার্য করতে হচ্ছে বাই আধান, অর্থাৎ যে ক্ষেত্রে আধানটাকে আনতে বেশি কার্য করতে হবে ওর বিভব বেশি, অর্থাৎ আধান বিভব প্রকৃতপক্ষে কার্যের একক মানে আমরা জানি যে শক্তির একক, অর্থাৎ শক্তি পার আধান, অর্থাৎ কার্য পার আধান। তাহলে 1 ভোল্টেরও সেইভাবে সংজ্ঞাটা আমরা পাচ্ছি, 1 ভোল্ট সমান কার্যের এসআই পদ্ধতির একক যদি বলি জুল, 1 জুল পার 1 কুলম্ব, অর্থাৎ কোনো অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব আধানকে আনতে যদি তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 1 জুল কার্য করতে হয়, তাহলে সেই যে বিন্দুর বিভবটাকে বলা হবে 1 ভোল্ট। তাহলে এইটা কিন্তু এই যে আধানের বিভব, কোনো একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর যে আমরা বিভব বা তার যে ওই জায়গার শক্তি, ওইখানে পৌঁছাতে কোনো অসীম জায়গা থেকে কত শক্তি লাগবে, সেইটা কিন্তু যে ওটা ওই বিন্দুর বিভব। এবং এই যে এটা একটা এসআই পদ্ধতিতে আমরা এই বিভবের সংখ্যাকে আমরা বলছি 1 ভোল্ট। এখন সিজিএস পদ্ধতিতে এই বিভবকে আমরা বলছি যে 1 স্ট্যাড ভোল্ট। সিজিএস পদ্ধতিতে এই বিভবটাকে আমরা স্ট্যাড ভোল্ট বলে বলি। 1 স্ট্যাড ভোল্ট সমান কি, 1 আর্গ বাই 1 ইএসইউ আধান। তো আমরা যখন আধানের যে এককগুলো পড়েছিলাম, এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কি কুলম্ব, সিজিএস পদ্ধতিতে আধানের একক আমরা পড়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আরও এক প্রকারের আধান পরিমাপকারী একক রয়েছিল, আমরা জানি আধান পরিমাপ করার হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় পদ্ধতিতে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট একটা তার ছিল, এবং এই সমস্ত বিভিন্ন এককগুলোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তো সেটা আমরা উঁচু ক্লাসে উঠলে জানবো এবং পরে আমরা নিশ্চয়ই আলোচনা করব। তো আমরা এখানে যেটা বলছিলাম বিভব কিন্তু সিজিএস পদ্ধতিতে 1 স্ট্যাড ভোল্ট সমান হচ্ছে কি 1 আর্গ পার 1 ইএসইউ। এখন 1 ভোল্টের সঙ্গে যদি এই পদ্ধতিটার সঙ্গে এই পদ্ধতির একটা সম্পর্ক করতে চাই, 1 ভোল্ট সমান কি 1 জুল সমান আমরা কি বলতে পারি 10⁷ আর্গ। আবার 1 কুলম্ব সমান আমরা জানি কি 3 × 10⁻10 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এদের মধ্যে সম্পর্ক, তাহলে এইটা করলে এখান থেকে আমরা পেয়ে যাব 1/300 আর্গ পার ইএসইউ। এই আর্গ পার ইএসইউ তো স্ট্যাড ভোল্ট, অর্থাৎ 1/300 স্ট্যাড ভোল্ট। তাহলে 1 স্ট্যাড ভোল্ট সমান কিন্তু 300 ভোল্ট, অর্থাৎ 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাড ভোল্ট। তাহলে 1 স্ট্যাড ভোল্ট সমান কি 300 ভোল্ট। অর্থাৎ বুঝতেই পারছো বিভবের যে সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক আমরা করতে পারি। যেমন ভাবে আধানের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে একক যে ছিল কুলম্ব, এসআই পদ্ধতিতে কুলম্ব ছিল 1 কুলম্ব সমান সিজিএস পদ্ধতিতে একক ছিল 3 × 10⁻10 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তো এই রকম ভাবে কিছু সম্পর্ক আবার ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট 1 ইএমইউ সমান আমরা জানি 10 কুলম্ব, অর্থাৎ এক্ষেত্রে এই কুলম্বের সঙ্গে যদি ইএসইউ এর সঙ্গে ইএমইউ কে চলে যাই, তাহলে আমরা বলতে পারি যে 3 × 10⁹ ইএমইউ। তো এরকম ভাবে আমরা বিভিন্ন সম্পর্কগুলো আমরা আধানের ক্ষেত্রে আমরা জেনেছি। তো এক্ষেত্রে বিভবের ক্ষেত্রেও যে সিজিএস পদ্ধতির সঙ্গে এসআই পদ্ধতির বিভবের একটা ধারণা পেলাম। এখন এই বিভব মানে একটা শক্তি, তাহলে বিভবের সঙ্গে কার্যের যে সম্পর্কটা সেটাও আমরা জানলাম। তো এক্ষেত্রে বিভবের যদি মাত্রাটা বের করতে বলে, বিভবের মাত্রাটি নির্ণয় করে, তাহলে বিভবের যদি আমরা মাত্রা বলি, তাহলে আমরা যেটা এখন আলোচনাটা করছি সেটা হচ্ছে কি বিভব। তো বিভবের যে মাত্রাটা কি হবে, এর মাত্রাটা যদি বলি, বিভব যে মানে জানলাম কার্যের মাত্রা বাই আধানের মাত্রা, তাহলে বিভবের যে মাত্রা সমান কি হবে কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। কার্যের মাত্রা তো আমরা পড়েছি যে mL²T-2, আবার আধানের মাত্রা I × T, I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, T। তো এইগুলো থেকে আমরা জানি m
এল স্কোয়ার এম এল স্কোয়ার আই ইনভার্স টি মাইনাস 3, এইটাই হচ্ছে বিভবের মাত্রা, বিভবের এই সমস্ত বিষয়গুলো। তো এখানে যখন একটা বিভবের কথা বলছি, কোন বস্তুর বিভব দু প্রকারের হয়ে থাকে। তো এই প্রসঙ্গে আমরা বলছি পৃথিবীর বিভব কিন্তু আমরা সবসময় শূন্য ধরে থাকি, কারণ পৃথিবী থেকে কোনো কিছু পরিমাণ ইলেকট্রনকে নিয়ে নিলে কিংবা কিছু পরিমাণ ইলেকট্রন দিলেও পৃথিবীর বিভবের কোনো রূপ পরিবর্তন হয় না। সেই জন্য কি যে পৃথিবীর বিভবটাকে আমরা কি বলে থাকি, পৃথিবীর বিভবটাকে কিন্তু আমরা শূন্য ধরে থাকি। তাহলে এই রকম ভাবে আমাদের আজকে বিভব এবং বিভবের যে একক এবং তাদের মধ্যে সম্পর্কগুলো জানলাম। তো এখন বিভবের পার্থক্য একটা বিষয় রয়েছে, যে বিভব পার্থক্য। বিভব পার্থক্য জিনিসটা কি, অর্থাৎ দুটোর মধ্যে তুলনা। পার্থক্য মানে কি তুলনা। যেমন ভাবে আমরা যদি একটা জলের তলের তুলনা করি, একটা পাত্রতে জল রয়েছে এতটা, একটা পাত্রতে জল রয়েছে এতটা। তো এই দুটো পাত্রকে যদি আমরা একটা নল দিয়ে যুক্ত করে দিই, এখানে একটা স্টপ কর্ক লাগাই, তাহলে যতক্ষণ যে এই যে খুলে দিই প্যাঁচটা, যতক্ষণ না উভয়ের তলটা সমান হয়ে যাবে ততক্ষণ জলের প্রবাহ হতে থাকবে। অর্থাৎ কি যে বিভব পার্থক্যকে আমরা যে জলের তলের উচ্চতার সঙ্গে আমরা তুলনা করতে পারি, এই যে বিভবের পার্থক্য, কিন্তু এর মধ্যে কত পরিমাণ আধান আছে সেই আধান কিন্তু এই বিভব পার্থক্যকে নির্ণয় করে না। অর্থাৎ আমরা আরেকবার বলছি যে বিভব পার্থক্য আর বিভব কিন্তু আলাদা জিনিস। তাহলে এইটা একটা নল, এইটা একটা নলে যখন জল রয়েছে, জলতলের সঙ্গে কিন্তু আমরা জলতলের যে পার্থক্যের সঙ্গে আমরা বিভব পার্থক্যের একটা তুলনা করতে পারি। কিন্তু আধান থাকলেই তো বিভব সৃষ্টি হয়, কিন্তু আধানের পরিমাণের উপর বিভব নির্ভর করে না। অর্থাৎ আধানের পরিমাণের উপর যেমন বিভব শুধু নির্ভর করে না, বস্তুর কিন্তু আকার আকৃতির উপরও বিভব নির্ভর করে। অর্থাৎ কি বিভব পার্থক্যটা কিন্তু আধানের প্রবাহটাকে নির্ধারণ করে, আধানের প্রবাহ নির্ধারণ করে। বিভব পার্থক্য প্রকৃতপক্ষে যেমন ভাবে জলের তলের সঙ্গে তুলনা করা হয়, জলের প্রবাহকে নিয়ন্ত্রণ করে, বিভব পার্থক্য সেই রকম আধানের প্রবাহকে নিয়ন্ত্রণ করে, নির্ধারণ করে। অর্থাৎ কোনো বস্তুর বিভবের পার্থক্য থাকলে তবেই আধানের যে প্রবাহ ঘটবে। কোনো বস্তুতে আধান বেশি থাকলেই যে সেখান থেকে আধান অন্য জায়গায় চলে যাবে তা কিন্তু নয়। আধানের প্রবাহ হবে যদি মাত্র বিভবের পার্থক্য থাকে। কোনো বস্তুতে আমি বলছি যে এখানে 10 কুলম্ব আধান রয়েছে, এখানে 20 কুলম্ব আধান রয়েছে, এই মানে এই নয় যে সবসময় কিন্তু এইখান থেকে আধান এই দিকে আসবে। এই আধানগ্রস্ত বস্তু এবং এই আধানগ্রস্ত বস্তুর বিভবটা কত, এর বিভব এবং এর বিভব যদি দেখা যায় যে এর বিভব বেশি এবং এর বিভব কম, তবে এই জায়গা থেকে এই দিকে কিন্তু আধানের প্রবাহ ঘটবে। অর্থাৎ এখানে কম পরিমাণ আধান থাকলেও আধানের প্রবাহ নিয়ন্ত্রণ করে কে, বিভবের পার্থক্য। অর্থাৎ আধানের বিভবের পার্থক্যটাকে আমরা জলতলের পার্থক্য, উচ্চতার পার্থক্য কিংবা উষ্ণতার যেমনভাবে পার্থক্য, তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাদের সঙ্গে আমরা তুলনা করতে পারি। তাহলে বিভব পার্থক্যকে আমরা তাদের সঙ্গে তুলনা করতে পারি এবং যারা তড়িতের প্রবাহটাকে নিয়ন্ত্রণ করবে। তাহলে আমরা কোনো জায়গায় যদি তড়িতের এই প্রবাহ সৃষ্টি করতে চাই, তাহলে কন্টিনিউয়াসলি একটা বিভবের পার্থক্য আমাকে তৈরি করে রাখতে হবে। তো এখন এই বিভবের পার্থক্য এবং বিভব, যেটা এর আগে আমরা আলোচনা করলাম, এই বিভব এবং বিভবের পার্থক্য, বিভবের একক হিসাবে যেখানে আমরা ভোল্ট কিংবা স্ট্যাট ভোল্ট করেছি, বিভব পার্থক্যেরও ক্ষেত্রে কিন্তু এর এককগুলোও কিন্তু সেই একই হবে, ভোল্ট হবে এবং বা স্ট্যাট ভোল্ট হবে, একই। বিভব এর একক কিংবা বিভব প্রভেদের একক একই। অর্থাৎ আমাদের বিভব প্রভেদটা প্রকৃতপক্ষে একটা যে রাশি, যেখানে তুলনামূলক রাশি প্রবাহ হবে এক জায়গা থেকে এক জায়গায়, ওটা নিয়ন্ত্রণ করে দেয়। তো এই বিভবের পার্থক্য সাধারণত থেকে আমরা বুঝতে পারবো কোনটা উচ্চ বিভবের পার্থক্য কি করে, তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে। তাহলে প্রবাহ সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে। তো আমরা যদি একটা দুটো বস্তু বলি, এটা একটা এ বস্তু, এটা বি বস্তু, এদেরকে তার দিয়ে যুক্ত করে দাও, যদি দেখি যে এই দিকে আধানের প্রবাহ হচ্ছে
বা তড়িতের প্রবাহ হচ্ছে, আধানের প্রবাহ হচ্ছে, বিশেষ এখানে তড়িৎ আমরা বলছি না, যদি আধানের প্রবাহ এইদিকে হয় তাহলে আমরা বুঝবো কি এর যে বিভব আমি যদি একে ভি এ বলি, বি বিন্দুর বিভবকে যদি ভি বি বলি, তাহলে এই যে আধানের প্রবাহ যদি এ থেকে বি এর দিকে হয় তাহলে আমরা বলবো যে ভি এ গ্রেটার দেন ভি বি। অর্থাৎ আবার আধানের প্রবাহ যদি উল্টো দিকে হয় তাহলে আমরা বুঝে যাব যে কোনটার বিভব বেশি, সেটা আমরা নির্ণয় করে দিতে পারি। অর্থাৎ কি এইখান থেকে এইটা যদি উচ্চ বিভব আছে, এইটা থেকে এইখানে আনতে একক আধানকে আমাদেরকে কার্য করতে হবে। তো এই রকম ভাবে আজকের বিষয় হিসাবে আমরা যেগুলো আলোচনাটা করলাম, নিশ্চয়ই তোমরা ব্যাপারটাকে বুঝেছো। এই বিষয়গুলো কিন্তু বিজ্ঞানের, তড়িৎ বিজ্ঞান হোক বা স্থির তড়িৎ বিজ্ঞানের যে মৌলিক বিষয়গুলো। তো আজকে আমরা আজকের ক্লাসে কিছু স্থির তড়িতের যে মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, ভৌত রাশিগুলো নিয়ে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা চলতড়িতের কতগুলো মৌলিক ভৌত রাশি নিয়ে কিন্তু আমরা আলোচনাটা করব।